নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা যে যারা এই মুহূর্তে আমার আবৃত কবিতা শোনার জন্য আগ্রহে আছেন, আমি তাদের প্রত্যেককে শ্রেণী মতন আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং শুভেচ্ছা ও ভালোবাসা ব্যক্ত করছি। এই কবিতাটির নাম কোলা ব্যাঙের দল। কবিতাকুঞ্জ থেকে এই আমার প্রথম কবিতাটি আবৃত্তি করতে চলেছি। আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং মন্তব্য করবেন, এটাই আমার নিবেদন, আমার প্রার্থনা। কোলা ব্যাঙের দল। ওরে কোলা ব্যাঙের দল, না বুঝে সব ভোলা মনে ঘোলা করিস কুয়োর জল। ওরে কোলা ব্যাঙের দল, ওরে কোলা ব্যাঙের দল, না বুঝে সব ভোলা মনে ঘোলা করিস কুয়োর জল। মল মূত্র ত্যাগে নষ্ট করিস পানের যোগ্য শুদ্ধ জল। ওরে কোলা ব্যাঙের দল। অকাতরে কর্কশ সুরে ডেকে মরিস মাথা ফুঁড়ে, এই ডাকের শেষ হবে কিরে একটু ভেবে বোঝায় বল। ওরে কোলা ব্যাঙের দল। বদ্ধ কুয়ায় আবদ্ধ পানি, অবাধ্য অজ্ঞ জাতি, তোরা খেলার ছলে কোলা খলে কাটাস দিবস রাতে। বদ্ধ কুয়ায় আবদ্ধ পানি, অবাধ্য অজ্ঞ জাতি, তোরা খেলার ছলে কোলা খলে কাটাস দিবস রাতি। খুব আনন্দে সগৌরবে কেলি করিস মিলে সবে, খুব আনন্দে সগৌরবে কেলি করিস মিলে সবে। কয়েকজনে হাট মেলায়ে বদ্ধ ঘরে অল্পকাল, কয়েকজনে হাট মেলায়ে বদ্ধ ঘরে অল্পকাল। যা ইচ্ছে তাই করিস বলিস, ভয়ানক যার ফলাফল। ওরে কোলা ব্যাঙের দল। উপস্থিত শ্রোতমণ্ডলী, উপস্থিত দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি সবিশেষ অনুরোধের সঙ্গে এটাই বলতে চাইব, আজকের আমাদের যে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় তথা অর্থনৈতিক পারিপার্শ্বিক বাতাবরণ, যা কিছু চোখের সামনে আজ অহর্নিশি দেখতে পাওয়া যাচ্ছে, কাগজের পাতা যাকে বলা হয় সংবাদপত্র, টিভি চ্যানেল, মোবাইলের ফেসবুক তথা ইউটিউব আর ধর্মীয় স্তরে ধর্মপ্রাণ ব্যক্তিত্বের যে ভূমিকা, রাজনৈতিক নেতা বা জননেতাদের যে আচরণ, সব কিছু আমাদের চোখের সামনে ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মূলত পুরা সমাজ ব্যবস্থাকে যদি আমরা বিচার বিশ্লেষণ করে তার ভালো আর মন্দর দিকটা দেখার চেষ্টা করে থাকি, তাহলে
আমাদের সামনে স্পষ্ট ছবিটা ভেসে আসে। আমরা সুস্পষ্টভাবে তার সব কিছুকেই দেখতে পাই, কিন্তু বলতে গেলে বলা তো যায়, কিন্তু যাদের উদ্দেশ্য করে বলা তারা তো শুনতে পায় না বলে এমনই মনে হয়। রাজনৈতিক স্তর, যারা দেশের দণ্ডমুণ্ডের মালিক, দেশের আপামর জনসাধারণের রক্ষক, যারা দেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্বভার মাথায় নিয়ে আজকের দেশের তথা রাজ্যের সংবিধান রচনা বা নিয়ম রীতি রচনার ক্ষেত্রে যারা বিধানসভাতে, সংসদে এবং রাজ্যসভাতে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করেন, আজ আমরা স্পষ্টভাবে দেখতে পাই সেখানে বিভিন্ন প্রকারের এককেন্দ্রিকতা অথবা নিজ নিজ বিচারধারার দলগত বৈষম্যকে মনে প্রাণে আঁকড়ে রেখে নিজ দল বা দলের অস্তিত্বের কথা সামনে রেখে নতুন নতুন নিয়ম কানুন পদ্ধতি এবং প্রশাসনিক স্তরে যে কায়দা লিখিতভাবে জনসম্মুখে পাঠিয়ে দিচ্ছে। আজ প্রশ্ন জাগে, যারা দেশের কানুন বেত্তা, যারা দেশের কানুন নিয়ম পদ্ধতি কায়দার জন্মদাতা, তারাই সব থেকে বেশি নিয়ম রীতি কায়দা তথা তাদের যে কানুনের মহত্বকে বেশি গুরুত্বহীনতার সাথে দেখতে চেয়েছে। কানুন প্রবক্তা, কানুন বেত্তা, কানুনের নির্মাতা, তারাই কানুনকে সবচেয়ে বেশি উল্লঙ্ঘন করছে। সুস্পষ্টভাবে আমরা তা দেখতে পাই। বড় বড় জননেতা যারা আমাদের সাধারণ জনতার ভোটে নির্বাচিত হয়ে আজ এই বিশেষ জায়গায় পৌঁছায়, তার নাম রাজ্যতে বিধানসভা, রাষ্ট্রীয় স্তরে সংসদ অথবা রাজ্যসভা। সেখানে যেসব মহাপ্রাণ যারা নিজেদেরকে মহারথী বলে মনে করেন, তারা কিন্তু মূলত পক্ষে জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে এই বিশেষ জায়গায় উপস্থিত হন। যে প্রতিশ্রুতির অন্তর্গত জনতার সুখ সুবিধে দুঃখ দান্যতা, তাদের পারিপার্শ্বিকতা
তাদের ন্যায় কিভাবে সুনিশ্চিত করা যায়, সেই যে আর্থিক, সামাজিক, অর্থনৈতিক তথা ধর্মীয়ভাবে তাদেরকে সুরক্ষা দেওয়া যেতে পারে, সেই প্রতিশ্রুতির যারা বাহক, যারা সবিশেষ চিন্তক, তারাই ঠিক তাদের সেই বিধানসভা, সংসদ অথবা রাজ্যসভায় পৌঁছানোর পথে জনতার সব প্রতিশ্রুতিকে বিসর্জন দিয়ে তারা হয়তো সংসদের বা বিধানসভার, রাজ্যসভার সিটে যেয়ে উপবেষ্টিত হন। কত কথার কত কথা। আজ তারা তাদের 5 বছরের যে সময়সীমা, 1, 2, 3, 4, 5 বছর হয়েই চলে যায়, কিন্তু প্রতিশ্রুতি সবেমাত্র প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকে। ন্যায় অন্যায় দেশের প্রতি প্রান্তে প্রান্তে আজ চরম স্থিতিতে পরিণত হয়েছে। আজ সামাজিক দিক থেকেও তাই। নতুন নতুন সমস্যা, যা আগেকার সময়ে এতটা লক্ষ্য করা যেত না, যখন এত জ্ঞানী গুণী বিদ্বান ছিল না। আজ যারা নিজেদেরকে জ্ঞানী গুণী বিদ্বান এবং সমাজচিন্তক, সমাজের বিভিন্ন স্তরের প্রশাসক, তারা উপস্থিত থাকতে তাদের কার্যবিধি চলায়মান অবস্থায় থাকা অবস্থাতেও আজ সামাজিক জীবনের উপর যে বিরাট দুষ্প্রভাব এবং অত্যন্ত ঘনীভূত দুর্যোগ, যেটা জাতীয় জীবনে অশনি সংকেত। আজ যে জায়গায় সমাজের লোক টিকে আছে, আগামী দিন ছিন্নমূল সামাজিক ব্যবস্থার দিকে ঝুঁকে পড়তে বাধ্য হচ্ছে। কোনো সমস্যার নিষ্পত্তি আত্মবলের সঙ্গে নিজের মধ্য দিয়ে আপনত্বের দাবিতে তার নিষ্পত্তি হতে পারছে না। কানুন হাত বাড়িয়েছে, যেমন কিনা আমরা দেখতে পাই দাম্পত্য জীবনের ছাড়াছাড়ির সংখ্যা এত বেশি হতে চলেছে যে আগামী দিন সমাজ বা সমাজ ব্যবস্থা এতটা চরমরাট হতে চলেছে যে সমাজের প্রতি মানুষের যে নিষ্ঠাতা, যে নিষ্ঠতা, যে নির্ভরতা, নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি হারাতে চলেছে। স্বামী স্ত্রীর প্রতি প্রতিপলের জন্য অবিশ্বাসী, আর স্ত্রীর প্রতি স্বামীর অবিশ্বাসের অন্ত নাই। অ্যারেঞ্জমেন্ট হোক আর ম্যানেজমেন্ট, লাভ ম্যারেজ হোক আর জেহাদ, সেখানেও আমরা
2-10 দিনের, 2-10 মাসের অথবা 2-10 সালের দাম্পত্য জীবনে ও সন্তান সন্ততি থাকা সত্ত্বেও তাদের মাঝে বিনা কোনো দ্বিধা, সংকোচ, ভয়, ত্রাস কিছুকে মান্যতা না দিয়ে তারা একে অপরকে ছাড়াছাড়ি করছে। আজ পুরুষ অথবা নারী বা মহিলা আয়োগ এ বিষয়ের উপর সবিশেষভাবে তাদেরকে দখলদার হওয়া উচিত। সেক্ষেত্রে নারী আয়োগ বা মহিলা আয়োগ সারা ভারতবর্ষে বিরাট তৎপরতার সঙ্গে চলছে, তাদের ভূমিকা নির্বাহন করছে, কিন্তু তাদের দ্বারা সুষ্ঠু নিষ্পত্তির কথা কখনো বলা হচ্ছে না। মহিলা আয়োগ সব কিছুই দেখছে কি দেখছে না, অনেক কিছুই দেখছে, এ কথাকে অস্বীকার করা যাবে না। তবে এই মহিলা আয়োগ মহিলাদের এই তৎকাল ছাড়াছাড়ির বিষয়ে কি করছে, কতটুকু সিদ্ধান্ত নিয়েছে বা কতটুকু তাদের ক্ষমতাকে প্রয়োগ করতে করেছে একেবারেই বোঝা যায় না। শিক্ষিতা মহিলা, শিক্ষিত পুরুষ, পরিবারজন অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বৈবাহিক সূত্রে তাদেরকে বেঁধে দিচ্ছে। মাত্র 5 থেকে 10 দিন, 10 দিন থেকে 20 দিন, 2 মাস থেকে 3 মাস পরেই এক নতুন অজুহাত দেখিয়ে নারী তার স্বামীর প্রতি কোনো বিশেষ অপরাধের আরোপ লাগিয়ে স্বামীর থেকে নিজেকে ডিভোর্স করার মামলা জুড়ে দিচ্ছে। আর সেই মামলার পরিণতিতে যারা এর মাধ্যম হয়ে সামনে দাঁড়ায় সে হলো উকিল, অ্যাডভোকেট। তারা কোন নীতি, কোন লতে একটা পুরুষের উপর সংখ্যা থেকে সংখ্যা অধিক টাকার দেওয়ার মামলাতে ফাঁসিয়ে দিচ্ছে, কোন ল? আর সেই লয়ের উপর ভিত্তি করে একটা পুরুষ পরিবারকে আর্থিক রূপে চিরপঙ্গু করে দিচ্ছে। মানুষ জৈবিকভাবে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি তাদের যে অ্যাট্রাকশন থেকেই থাকে, এ আজ নয়। জন্মসূত্রে তাদের এই নরনারীর প্রতি যে অ্যাট্রাকশন, এ চিরন্তন, এ চলছে, চলবে। কিন্তু দাম্পত্য জীবনে যা আমাদের অতীতে আমরা দেখেছি, এক নারী দূসরা নারীকে প্রেরিত করেছে তাদের দাম্পত্য জীবনে কোনো প্রকার ফাটল না লাগে। তারা অ্যারেঞ্জমেন্টে, লাভ ম্যারেজে, যেভাবেই হোক তারা একে অপরকে মেনে নিয়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বাবা মামা যারা জন্মদাতা, তাদেরকে পালন পোষণ করে ছোট থেকে বড় করেছে, তাদেরও মন থেকে জলাঞ্জলি দিয়ে তাদের অস্বীকার করে, তাদের মান্যতাকে অস্বীকার করে একে অপরকে গ্রহণ করছে।
বৈবাহিক সূত্রে আবদ্ধ হচ্ছে, তারাও 2-4-10 দিন 2-4-10 মাসের মধ্যেও দাম্পত্য জীবনের ছাড়াছাড়ি করছে, আর কোর্টের মাধ্যমে বিরাট অঙ্কের টাকা দাবিদার হয়ে পুরুষ পরিবারকে একেবারে নিষ্পাদিত করে দিচ্ছে। আর্থিক রূপে তাদেরকে যেভাবে ধাক্কা দিচ্ছে, আর কোর্ট সেইটাকে উকিলের ওকলাতির কারণে গলত তরিকা আছে পুরুষকে চিরতরে নারীর থেকে আলাদা করে দিচ্ছে। ভুল ত্রুটি একে অপরের মধ্যে কম বেশি আসতেই পারে। আমি মনে করি যারা উকিল, ব্যারিস্টার, যারা জজ, তাদেরও পারিবারিক জীবনে ছোট মোটো কথা বা আচার আচরণের ব্যবধান হতে পারে। তাদের ক্ষেত্রে যদি এমনটাই হতো আর এইভাবেই চলতে থাকে, তাহলে সমাজ ব্যবস্থা আগামীতে কোন দিকে যেতে পারে? রাজনৈতিক আর সামাজিক এবার অর্থনৈতিক দিক থেকেও তাই। সারা ভারতবর্ষে কতিপয় লোকের হাতেই অর্থের রাজদণ্ড। তারা যেদিকে চালাবে সেই দিকেই চলতে হচ্ছে সমগ্র আজাদি ভারতবাসীকে। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থেকে যারা এমনই শাসক একাধারে অপরদিকে শোষক এর শিকার ছিলেন, আজও তাই। এর কোনো তেমন পরিবর্তন হয়েছে বলে আমার বিশেষ কিছু জানা নাই। ধর্মীয় দিকেও তাই। মানুষের ধর্মীয় স্বাধীনতা একেবারেই নাই। মুখে বলছে ধর্মীয় আজাদি, কিন্তু আমরা দেখতে পাই কতিপয় লোকের হাতেই ধর্মের দণ্ডমুণ্ড, নিয়মরীতি। তারা ধর্মের বড় পণ্ডিত বা পাণ্ডিত্য দেখাতে গিয়ে সমগ্র মানুষকে ইহজগৎ থেকে পরজগতে স্বর্গের দ্বার দেখাতে চাইছে। তারা এত পুণ্যবান, সাধন সিদ্ধ মহামানব, তারা আম জনতাকে হাতে ধরে স্পর্শ করতে চায় না। তারা একে অপরের প্রতি ছোট বড়র বীজ বপন করে। তারা একে অপরকে মা বাবার স্নেহ থেকে দূরে সরিয়ে দেয়। ভ্রাতৃত্বের মাঝে বিরাট দেওয়ার বা প্রাচীর সৃষ্টি করে। এক, তারা ধর্মীয় পথের পথি, বাকি সব নাস্তিক। এরা স্বর্গগামী, বাকি সব পাতকগামী, নরকের অভিমুখী। তাই শিষ্যত্ব আর গুরুগিরি আজ পুরো সমাজ ব্যবস্থাকে কমসে কম ভাগে বিভক্ত করে দিয়েছে। আর এ পরম্পরাগতভাবে চলছে। যারা এক শ্রেণীর মানুষ নিজেদেরকে পণ্ডিত বলে মনে করেন এবং দীক্ষাদানে তারা নিজেদের সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে পরিপুষ্টতা বা সম্পন্ন রাখার সুচারিত ব্যবস্থাকে মজবুত করে তুলেছে। অপরদিকে গায়ে খেটে
হাতে কাজ করে শ্রম মেহনতের মাধ্যমে দীন দরিদ্রতার মধ্যে যারা জীবন জীবিকা নির্বাহন করে, যারা পুঁথিগতভাবে নিজেদেরকে কখনো সম্পন্ন করতে পারে নাই, নিজেদেরকে কখনো বিদ্বান বলে মনে করতে পারে না, এমনকি কথাটা বলতে আমার দ্বিধা লাগছে না, যে সমস্ত কর্মপ্রাণ ব্যক্তি যাদের ছেলে মেয়ে মুখে অন্ন তুলে দেওয়ার মতন যথাযোগ্যতা নাই, ক্ষমতা নাই, তাদেরকেও এমনভাবে এই দীক্ষা শিক্ষার কথায় প্রেরিত করা হয়েছে যে তারা নিজের পরিবারকে সম্পূর্ণরূপে ভরণ পোষণ জোগাতে পারে না, কিন্তু তাদের বৃদ্ধ মা বাবা যারা আজ 60, 70, 80, 90 কাছাকাছি অবস্থান করছে, তাদেরকে সুষ্ঠুভাবে এক মুঠো অন্ন দেওয়ার যোগ্যতা তাদের নাই। আর তাদেরই সন্তান যারা, সেই বৃদ্ধ বাবা মার সন্তানকে তারা দীক্ষা দিয়ে বাবা মার থেকে সরিয়ে দিচ্ছে, সংসারের জীবকে অসাংসারিক হওয়ার মন্ত্রণা দিচ্ছে। বৃদ্ধ বাবা মা বারান্দায় বসে এক গ্লাস জল খাওয়ার শারীরিক সামর্থ্য থাকে না, আর তাদের ছেড়ে তারা ঘুরছে তীর্থ থেকে তীর্থে। এ আমার জন্যে, আমার নিয়ম রীতিতে আমি পছন্দ করতে পারি না। যুগে যুগে, অর্থাৎ সৃষ্টির আদি লগ্ন থেকে এই পর্যন্ত যখন থেকে এই ব্যবস্থা চালু হয়েছে, এক শ্রেণীর পণ্ডিত ব্যক্তিরাই এর সুফল ভোগ করে চলেছে। দীন দরিদ্র দুঃখী তারা তার শিকার হয়েছে। অনায়াসে ভ্রাতৃত্বকে খতম করেছে, এক অপরের নীতিগত বৈষম্য, নীতিগত ব্যবধান আর নীতিগত চরিত্রের যে ব্যবধান, পার্থক্য, সেই পার্থক্যের আধার পরে দেখা গেছে ভাই বোন, বাবা মা একে অপরের সঙ্গে বিচারণ করছে, তারা মানসিকভাবে একে অপরের থেকে দূরে চলেছে। সেই একমাত্র গুরুর বাক্য পালনার্থে, যে গুরু তাকে মরণোত্তরে স্বর্গের দ্বারদেশে নিয়ে যাবে। আমার কথা, গুরু কি চিরজীবন তার সঙ্গে থাকবেন? জন্ম মৃত্যু কার কখনো হবে কেউ জানে না। আর সেই মরণোত্তরে আজকের এই জীবদ্দশায় ঘোরাফেরা করছেন গুরু, তাকে মরণোত্তরে স্বর্গে পৌঁছে দেবেন, ঈশ্বরত্ব লাভ করায় দেবেন। এটার যে কুপ্রথা, মানুষকে সুসংস্কৃত করার ক্ষেত্রে তারা কুসংস্কারের দিকে ঢেলে দিয়েছে। যদিও আমাদের প্রয়োজন আছে সুসংস্কারিক হওয়া, কিন্তু তার জন্য কোনো গুরু কোনো কাজ করছে না। কবিতাটির সারমর্ম এমন ছিল যে এই জগৎময় এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষের কাছে এক দলবদ্ধ কোলা ব্যাঙের মতো। যারা যা করছে তাদের দুষ্প্রভাব অন্যের উপরে
পড়ছে, আর তারা তাদের শিকার হচ্ছে, তাদের ছোবল থেকে মুক্তি পাচ্ছে না। রাজনীতিরা যতই দুর্নীতিপরায়ণ হোক না কেন, তারা বিভিন্ন সময় আমরা দেখতে পাই আগামী নির্বাচনে তারা সাদা ছবি হয়ে সামনে আসে। ভোট হওয়ার পর যা করার তারা আগামী 5 বছর ঠিক তাই করে। এমনিভাবে চলে আসছে গণতন্ত্রের এই দেশে, সেই 1947 থেকে আজ 2025 পর্যন্ত। আমরা রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি অবলোকন করি, ঠিক এটাই দেখছি। সবাই সমান না হলেও আপনারা দাবি করবেন আমি অবনত মস্তকে স্বীকার করি, কিন্তু 95% রাজনেতার আচরণ এইটাই। আর এটাকে আপনারা সুষম রাজনীতি বলেন তো আপনারা বলতে পারেন, আমি বলতে রাজি নই। খুব আনন্দে সগৌরবে কেলি করিস মিলে সবে, এরা সবাই মিলে সগৌরবে কেলি করছে। আর কয়েকজন দেশে 140 কোটি লোক, কয়েকজন এরা মিলে এক হাট মিলিয়েছে, আর এরাই সগৌরবে কেলি করছে। কয়েকজনে হাট মেলায়ে বদ্ধ করে অল্পকাল, অল্পকাল মানে মাত্র এদের নির্বাচিত হক 5 সালের, তো স্বল্প কালের জন্য এরা আর যা ইচ্ছে তাই বলছে, যা ইচ্ছে তাই করছে। ভয়ানকের ফলাফল, দেশের পরাধীনতার জিঞ্জির থেকে মুক্তি করায় দেশবাসীকে আজাদি করা হয়েছে, কিন্তু দেশবাসীকে গণতন্ত্রের আধার পরে ন্যায় দেওয়ার জায়গায় অন্যায় এর শিকার বানানো হচ্ছে। এটাও আর এক অপরাধ, যেটা বিচার্য বিষয়। আমি সবিনয়ে সবাইকে অনুরোধ করব যে এই বিষয়ের উপর তারা যেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে মনন করে, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। বলতে বলতে কিছু কথা বললাম যা মনের মাঝে অনেক দিন থেকে দেখে আসছি। আজ সব কিছুর মাঝে কোনো না কোনো ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। আপনারা শুধু নিজের দিকে নয়, পুরো সমাজ ব্যবস্থার কথা যখন আমার পূর্বজেরা মনে প্রাণে জাগ্রত রেখেছিলেন, যার জন্য আজ লক্ষ বছর পরেও আমরা কোনো এক বিশেষ সভ্য সমাজের পরিচয় দিতে শিখেছি। কিন্তু আজকের শিক্ষা দীক্ষার সংখ্যা বেড়ে গেছে, কিন্তু প্রকৃত জ্ঞানীর সংখ্যা কম হয়ে গেছে। আজ অল্প বিদ্যা ভয়ঙ্কর, যারা 8, 9, 10 পাস করে সংসদে যাচ্ছে, যারা এলাকার সব থেকে দুষ্কৃতি এবং দুর্ব্যবহারে যারা সব থেকে পারদর্শী, তারাই বিপুল ভোটে বিজয়ী প্রাপ্ত হচ্ছে। তারা গর্ভে তাদের অতীতের অত্যাচারকে অত্যাচার নয়, সদাচার বলে জনসমাজে প্রচার করছে, যা আমাদের সমাজ ব্যবস্থার জন্য আদৌ ঠিক নয়। ধন্যবাদ, নমস্কার।